একসময় পাড়ার কাউন্সিলর মানেই ছিলেন এলাকার সমস্যার সমাধানকারী মানুষ। জল নেই, রাস্তা ভাঙা, আলো নষ্ট, হাসপাতালের বেড দরকার, স্কুলে ভর্তি করাতে হবে, সবকিছুর জন্য মানুষ প্রথমে যার দরজায় যেতেন তিনি ছিলেন জনপ্রতিনিধি। কিন্তু সেই জনপ্রতিনিধির নামের পাশে যখন তোলাবাজ, দখলদারি, ভয় দেখিয়ে টাকা আদায়, হামলা কিংবা অত্যাচারের অভিযোগ জুড়ে যেতে শুরু করে, তখন প্রশ্নটা আর কোনো ব্যক্তিকে ঘিরে থাকে না। প্রশ্ন ওঠে গোটা রাজনৈতিক সংস্কৃতি নিয়ে। কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করার ঘটনায় ঠিক সেই প্রশ্নটাই আবার সামনে এসে দাঁড়িয়েছে। অভিযোগ গুরুতর। অভিযোগের কেন্দ্রে রয়েছে 2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়। অভিযোগকারী এক মহিলার দাবি, নির্বাচনের ফল ঘোষণার পর তার বাড়িতে হামলা চালানো হয়, জোর করে ঢুকে ভাঙচুর, আগুন লাগানোর চেষ্টা এবং প্রাণনাশের ভয় দেখিয়ে টাকা আদায়ের মতো অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী প্রায় 2 লক্ষ টাকা আদায় করা হয়েছিল ভয় দেখিয়ে। এই অভিযোগের সত্যতা আদালত এবং তদন্ত প্রক্রিয়ায় নির্ধারণ করবে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, এই গ্রেপ্তারি এমন এক সময় ঘটল যখন গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। ফলে ঘটনাটি আর একক কোনো আইনি মামলা হয়ে থাকছে না, এটি ধীরে ধীরে একটি বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হচ্ছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো বাপ্পাদিত্য দাশগুপ্তকে থানায় নিয়ে আসার পর স্থানীয় মানুষের একাংশের প্রতিক্রিয়া। সাধারণ রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হলে তার সমর্থকরা থানার সামনে জড়ো হন। অনেক ক্ষেত্রে প্রতিবাদ হয়, বিক্ষোভ হয়, কিন্তু এখানে দেখা গেল উল্টো ছবি। থানার বাইরে জড়ো হওয়া মানুষের একাংশ চোর চোর স্লোগান দিতে শুরু করেন। এই দৃশ্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বিরোধী দলের অভিযোগ আর সাধারণ মানুষের ক্ষোভ দুটির রাজনৈতিক গুরুত্ব এক নয়। বিরোধীরা অভিযোগ করতেই পারে, কিন্তু কোনো এলাকায় একজন জনপ্রতিনিধিকে দেখে যদি এইভাবে সাধারণ মানুষ প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দেন, তাহলে তা রাজনৈতিক দলের জন্য অনেক বড় সতর্কবার্তা। স্থানীয়দের একাংশের দাবি, 2021 সালের নির্বাচনের পর এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়। অভিযোগ, প্রতিবাদ করলে হুমকি, ব্যবসা করতে গেলে চাপ, নির্মাণ কাজ করতে গেলে টাকার দাবি। এই ধরনের নানা অভিযোগ দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল এলাকায়। এই অভিযোগগুলির সত্যতা এখনো বিচারাধীন। কিন্তু প্রশ্ন হলো, এত অভিযোগ যদি দীর্ঘদিন ধরে ঘুরে বেরিয়ে থাকে, তাহলে প্রশাসন এতদিন কি করছিল? এই প্রশ্নটাই এখন সব থেকে বড়। বাংলার রাজনীতিতে 2021 সালের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। সেই নির্বাচনের পর বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক হিংসা, দখলদারি, হামলা এবং ভয় দেখানোর অভিযোগ উঠেছিল। বহু অভিযোগ আদালত পর্যন্ত গিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন পর্যন্ত রিপোর্ট গিয়েছে। কিন্তু 4 বছর পর যদি সেই সময়ের কোনো অভিযোগে একজন নির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার হন, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, এটা কি শুধুই একটা বিচ্ছিন্ন মামলা, নাকি 2021-এর পরবর্তী রাজনৈতিক বাস্তবতার আরও গভীরে লুকিয়ে থাকা কোনো বড় সমস্যার প্রতিফলন? আরও একটি বিষয় রাজনৈতিক মহলের নজর কেড়েছে। বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তারের আগে তার ঘনিষ্ঠ বলে পরিচিত এক যুব নেতাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে। তারপরেই কাউন্সিলরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু হয়। ফলে তদন্তের পরিধি কতটা বড় হতে পারে তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। এ নিয়ে দিলীপ ঘোষ কি বলছেন, শুনবো। সকালবেলা ভগবানের নাম নেই, ওইসব নাম বাদ দিই, যে যা করবে তার ফল ভুগবে। সমাজ সংস্কার সময় না থাকলে কার উপরে রাজনীতি হবে? সমাজকে দূষণ করা, সমাজের মধ্যে অব্যবস্থা, ভয় নির্মাণ করাই রাজনীতি দলগুলোর কাজ। শাসন ক্ষমতা ধরে রাখা, এটা আজ নয়, সে রাবণ, কংস, দুর্যোধনের শিশুপালের সময় থেকে চলে আসছে ভয় দেখিয়ে রাজত্ব। সে ভয়মুক্ত শাসন, এখানে ভয়মুক্ত শাসন হয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছিলেন, ভয় আউট, ভরসা ইন।
তো মানুষ করেছে, তাই ভয়মুক্ত শাসন হয়েছে, মানুষ নির্ভয় জীবনযাপন করবে। ভাবমূর্তি আলাদা থাকে না। একজন নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলে তার রাজনৈতিক মূল্য দিতে হয় পুরো দলকে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সামনে সেই চ্যালেঞ্জটাই দেখা যাচ্ছে। কারণ গত এক সপ্তাহে কলকাতা এবং সংলগ্ন এলাকায় একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। কোথাও মারধরের অভিযোগ, কোথাও নারী নির্যাতনের অভিযোগ, কোথাও তোলাবাজির অভিযোগ। ইতিমধ্যেই কয়েকজন জনপ্রতিনিধি পুলিশ হাতে গ্রেপ্তার হয়েছেন। বিরোধীদের প্রশ্ন, এগুলি কি কয়েকজন ব্যক্তির বিচ্ছিন্ন কাজ, নাকি দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি রাজনৈতিক সংস্কৃতির ফল? আমাদের কলিগ তাপসের রিপোর্ট দেখাবো আপনাদের। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর একের পর এক আইনি পদক্ষেপ দেখা যাচ্ছে। যারা কাটমানি নিয়েছিল এবং যাদের বিরুদ্ধে বিভিন্ন ভুরি ভুরি অভিযোগ ছিল, কিন্তু কোনোদিন কোনো রকম পদক্ষেপ করা হয়নি, বিশেষ করে রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এবার একের পর এক কাউন্সিলর গোটা পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে তৃণমূল শাসিত বিভিন্ন বোর্ডের কাউন্সিলরদেরকে বিভিন্ন অভিযোগে ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে। এবং সাম্প্রতিককালে অর্থাৎ 24 ঘন্টারও কম সময় আগে বাপ্পাদিত্য দাশগুপ্ত, অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তিত্ব, যিনি 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং তাকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয়। অবশেষে গভীর রাতে তাকে পাটুলি থানায় গ্রেফতার করা হয়। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে তোলাবাজি এবং সিন্ডিকেট রাজ চালানোর। এর আগে ওর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ থাকলেও সেই অর্থে পুলিশ কিন্তু পর্যাপ্ত পদক্ষেপ করতে পারেনি তথ্য প্রমাণের অভাবে। তবে এবার যেটা মনে করা হচ্ছে, নতুন করে কিছু অভিযোগ সামনে আসে, সেই অভিযোগে তদন্ত করতে গিয়ে তাকে ডাকা হয় এবং তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তাকে অবশেষে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর যে শুধুমাত্র বাপ্পাদিত্য দাশগুপ্ত নন, এর ছাড়াও বেশ কয়েকজন প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এই গোটা চক্রের সঙ্গে জড়িত ছিল। এর আগেও আমরা দেখেছি আরও কয়েকজন কাউন্সিলরকে গ্রেফতার করা হয় কলকাতা পুরসভার। সুশান্ত ঘোষ, তিনি এই মুহূর্তে পলাতক রয়েছেন। আজ জাসিমউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ জাসিমউদ্দিন, তিনি 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার বিরুদ্ধে হুমকির একটি অভিযোগ আসে, সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে উত্তর 24 পরগনা, কলকাতা, বর্ধমান, আসানসোল এবং কুচবিহারের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা হয় চেয়ারম্যান অথবা কাউন্সিলর পদে যারা ছিলেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে যেগুলো জানা যাচ্ছে যে সেখানে তারা যে টাকা তুলতেন তারা নিজেরাও আত্মসাৎ করতেন, তবে কিছু অংশের টাকা রাজনৈতিক পার্টি ফান্ডেও পাঠানো হতো। এই হেন পরিস্থিতিতে যে জাল, সেটা আরও বিস্তৃত হচ্ছে। এবং শুভেন্দু অধিকারী এর আগেও স্পষ্ট বলেছেন যে যেভাবে আর্থিক দুর্নীতি করা হয়েছে আগের সরকারের পদাধিকারীদের তরফ থেকে, সেক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে আগামী দিনে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআইয়ের মতো এজেন্সিদেরকে দিয়েও এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।